রবীন্দ্রনাথের ভাষায় পৌরুষ শব্দটির অর্থ কেবল পুরুষ মানুষের গুণগত বৈশিষ্ট্য নয়, তার অর্থ অকুতভয়, আপোষহীন। আর এই বিশেষণ যে গুটিকতক বাঙালি ধারণ করেন তাদের মধ্যে ঈশ্বরচন্দ্র যে প্রথম সারিতেই থাকবেন তাতে নিশ্চয়ই কারো দ্বিমত হওয়ার কথা নয়। তৎকালীন সমাজ অর্থাৎ 19 শতক জুড়ে যখন ইয়ং বেঙ্গলের দুর্দান্ত প্রভাব বাঙালি ও বাংলার জীবনে, যখন বাঙালি যুবকেরা কোট প্যান্টুলুনে নিজেদের পরীক্ষা নিরীক্ষায় ব্যস্ত, তখন মা আর ঠাকুমার চরকায় কাটা সুতোর ধুতি চাদর পরে কলেজে যেতেন ঈশ্বরচন্দ্র শর্মা। নিজের নামের পাশে বন্দ্যোপাধ্যায় ব্যবহার করতেন না তিনি, বরং আদি পদবী শর্মাকেই ধারণ করতেন। চটি, জুতো, ধুতি আর গায়ে মোটা একখানা চাদর, মাথার সামনেটা পুরোহিতের মতো কামানো। আপাত সাধারণ দর্শনধারী এই মানুষটি বাংলার নবজাগরণের এক অন্যতম ধারক। রেনেসাঁর জোয়ার তার অন্তরেই ছিল। সর্বোপরি তিনি নিজেই একজন রেনেসাঁর দূত, তাই বহিরঙ্গের পোশাকের দরকার তার পড়েনি। আদ্যপান্ত একজন খাঁটি বাঙালিয়ানায় মোড়া মানুষটি অন্তরে একজন খাঁটি সাহেবী ছিলেন। সংস্কৃত কলেজে অধ্যাপনার কাজে যখন তিনি নিযুক্ত, তখন বিদেশি শিক্ষক আর এদেশীয় শিক্ষকদের মধ্যে যে ধরনের পার্থক্য করতেন ব্রিটিশ সরকার, তার তীব্র বিরোধিতা করেন তিনি। ইস্তফাও দিয়েছিলেন। অবশ্য কলেজ কর্তৃপক্ষ বিদ্যাসাগরের দাবি পরবর্তীকালে মেনে নিতে বাধ্য হয়, তবে তা একবার না, তার চাকুরি জীবনে বহুবার এমন নিদর্শন পাওয়া গেছে। আসলে সাহেবরাও মনে প্রাণে বিশ্বাস করতেন অন্য দেশে অন্য পরিবেশে হলেও এই ছোটখাটো ধুতি চাদর পরিহিতা মানুষটি কোনো অংশে তাদের থেকে কম সাহেব ছিলেন না, বরং বলা ভালো কোনো কোনো সাহেবের থেকে অনেক বেশি মাত্রায় সাহেব তিনিই ছিলেন। তার চারিত্রিক দৃঢ়তা, আত্মবিশ্বাস আর অফুরন্ত জ্ঞানের ভাণ্ডারকে বারবার সম্মান জানাতে বাধ্য হয়েছেন সাহেবরা। তৎকালীন পরাধীন ভারতবর্ষের একমাত্র স্বাধীন ভারতীয় তিনি, যাকে ব্রিটিশ সরকার তার দুর্দান্ত প্রতাপেও পরাজিত করতে পারেননি। বলা ভালো, তার উঁচু মাথা সামনে কোনো দাসত্ব টিকতে পারেনি। বিদ্যাসাগরের কাছে আদর্শ পুরুষ ছিলেন রাজা রামমোহন রায়, বাঙালির রেনেসাঁর আর এক কাণ্ডারি, যিনি চিতা থেকে বাঁচিয়ে এনেছিলেন বাংলার কত শত মেয়েকে। সতীদাহ হ্রদের ক্ষেত্রে রাজা রামমোহন রায়কেও তার সময়ে তো কম লড়াই করতে হয়নি। যুক্তি দাঁড় করাতে হয়েছিল যে চিতায় না মরে সারা জীবন কঠোর ব্রহ্মচর্য পালন করেও কর্তব্য সম্পন্ন করা যায়। কিন্তু তার ফলে কি পাল্টালো মেয়েদের জীবন? কর্তব্য কিসের? কেন বৈধব্যের দায় মেয়েদের সারা জীবন বহন করে চলতে হবে? তাহলে তো এ জীবন মৃত্যুর চেয়ে কম কিছু নয়। চিতায় যে জীবন কিছুক্ষণের মধ্যে জ্বলে ছাই হতো, সে জীবন কঠোর নিয়মের বেড়া জালে দগ্ধে দগ্ধে শেষ হওয়ার সময়টুকু কেবল পেল। এইটুকুই পার্থক্য।
গ্রাম বাংলার 8 থেকে 80 সব বয়সী মেয়ে মহিলাদের সাদা থান, একবেলা এক সেদ্ধ ভাত, একাদশী অমাবস্যার নানান অত্যাচার ছোট থেকে দেখে বড় হয়েছেন ঈশ্বরচন্দ্র, আর অনুভব করেছেন এ চিত্র সহমরণের থেকে কিছু কম যন্ত্রণার নয়। কিন্তু যাদের সাথে এ অন্যায় হচ্ছে তাদের কি বোধে আছে এসব? না, তিনি ঘুরে ঘুরে দেখেছেন কৌলিন্য প্রথার কুপ্রভাব বা বাল্যবিবাহের, বহু বিবাহের গ্লানি কোনোটার বোধ বাংলার মেয়েদের নেই। বুঝতে পারলেন মেয়েদের বোধে না থাকার আসল কারণ হলো শিক্ষার অভাব। নারী শিক্ষা কতটা প্রয়োজন তা তিনি যত অনুভব করেছিলেন ততই অস্থির হয়ে উঠেছিলেন। কিন্তু একদিকে লোভী উপনিবেশকারী ইংরেজের আগ্রাসন, আর অন্যদিকে কুসংস্কারাচ্ছন্ন সমাজ, সব মিলিয়ে দেশ এক বিরাট বিপর্যয়ের সম্মুখীন। আর এই বিপর্যয়ের আঁচ বুঝতে পেরেই কিছু উদারমনস্ক শাসকের সাহায্যে তিনি লড়াই শুরু করেন। কিন্তু লড়াইয়ের শুরুতেই তিনি দেখলেন বহু মানুষ যারা সমাজে প্রতিষ্ঠিত, যারা নিজেদের আধুনিক বলে দাবি করেন, তারা বিরোধিতা করেন নানাভাবে। অদম্য ইচ্ছা শক্তি আর জ্ঞানের সাগর বিদ্যাসাগর শাস্ত্রমর্ম উদ্ধার করে তাদের নিরস্ত করার চেষ্টা করেন। যে দেশে কুমারী শক্তির অপ্রতিম প্রকাশরূপে পূজিত হন, সেই দেশে এমন বর্বরোচিত প্রথা গর্জে উঠলেন তিনি। কুসংস্কারাচ্ছন্ন ভারতীয় মুরব্বীদের সাথে লড়াই করে বেথুন সাহেবের সহযোগিতায় 1849 খ্রিস্টাব্দে তৈরি হয় হিন্দু বালিকা বিদ্যালয়। তবে এ লড়াইয়ে বিদ্যাসাগরের সাথে আরও একজন ছিলেন, যার নাম না করলে অন্যায় হবে। তিনি বিদ্যাসাগরেরই সতীর্থ, মদনমোহন তর্কালঙ্কার। সে যুগে নারী শিক্ষার সবচেয়ে বড় বাধা ছিল অসচেতনতা। বিভিন্ন রকম গুজব সমাজে তখন প্রচলিত ছিল, যেমন স্ত্রী পড়াশোনা জানলে স্বামী মারা যাবে, বিভিন্ন অকল্যাণকর ঘটনা ঘটবে ইত্যাদি। তিনি তাই সমাজকে সচেতন করতে জেলায় জেলায় স্ত্রী শিক্ষা সম্মিলনী গড়ে তুললেন। বিভিন্ন পত্রপত্রিকায় তিনি নারী শিক্ষার প্রয়োজনীয়তা প্রচার করতে শুরু করেন। গ্রাম বাংলার আনাচে কানাচে ঘুরে অভিভাবকদের সচেতন করতে শুরু করেন। তারই উদ্যোগে সমগ্র দক্ষিণবঙ্গে 35টি বালিকা বিদ্যালয় স্থাপিত হয়। ছাত্রী সংখ্যা ছিল 1300। ইংরেজরা স্ত্রী শিক্ষা বিস্তারের ওপর গুরুত্ব দিলেও পরবর্তীকালে কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশনের নতুন ডিরেক্টর গার্ডন ইয়ং নতুন স্কুলগুলির অর্থ বরাদ্দ করতে অস্বীকার করলে বিদ্যাসাগর প্রতিবাদ করে ওঠেন, এবং এই প্রতিবাদ করেই তিনি স্কুল পরিদর্শন ও সংস্কৃত কলেজের অধ্যক্ষ পদ থেকে ইস্তফা দেন। আবার পরবর্তীকালে নিজের খরচে কলকাতায় মেট্রোপলিটন ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেন, যা বর্তমানে বিদ্যাসাগর কলেজ নামে পরিচিত। স্ত্রী শিক্ষার ক্ষেত্রে যেমন পদে পদে বাধা পেয়েছিলেন, বিধবা বিবাহের ক্ষেত্রেও তার অন্যথা হয়নি। বঙ্কিমচন্দ্র তার বিষবৃক্ষ আর কৃষ্ণকান্তের উইলের মাধ্যমে সমাজের কাছে ভুল বার্তা প্রেরণ করে বিদ্যাসাগরের পথকে আরও কণ্টকাকীর্ণ করতে চেয়েছিলেন। ঈশ্বরচন্দ্র গুপ্তের পদগুলি তো ছিলই, এবং তার ছড়াগুলিকেই অনেকে অস্ত্র বানিয়ে বিদ্যাসাগরকে বিভিন্নভাবে বিদ্রূপ করা হতো। আমরা যদি তৎকালীন সাহিত্য অর্থাৎ বিভিন্ন নাটক বা
গল্প পড়ি তাহলেই বুঝবো যে তখন সমাজ বিদ্যাসাগরের এই সংস্কারগুলিকে কিরকম বিদ্রূপ করেছিলেন। এমনকি তৎকালীন ইয়ং বেঙ্গলের অনেক সদস্য যারা নিজেদের আধুনিকতার প্রতীক মনে করতেন, তাদের দিক থেকেও কম তিরস্কার তিনি পাননি। বাংলা সংস্কৃত ভাষা নিয়ে বিদ্যাসাগরের মধ্যে যে অসম্ভব গর্ব ছিল, আঘাত হানা হয়েছে তাতেও, সাথে তার পোশাককেও। বিদ্যাসাগরের এই পোশাক আশাক নিয়ে একটি ছোট্ট গল্প বলি। হ্যালিডে সাহেব তখন বাংলার ছোটলাট। এদেশের মেয়েরা যাতে লেখাপড়া শিখতে পারে সে বিষয়ে তিনি উদ্যোগী হলেন। শিক্ষার উন্নয়ন ও বিস্তার নিয়ে আলোচনার জন্য মাঝে মাঝে হ্যালিডে সাহেব বিদ্যাসাগরকে ডেকে পাঠাতেন। বিদ্যাসাগর যেতেন নিজস্ব পোশাকে, পরনে থান ধুতি, গায়ে বিদ্যাসাগরী চাদর, পায়ে তালতলার চটি। হ্যালিডে সাহেবের অনুরোধে বিদ্যাসাগর 2-3 বার প্যান্টুলুন, চোগা চাপকান পরেছিলেন, কিন্তু সেসব পরে তার ছেড়ে দেমা কেদেবাচি অবস্থা। মনে হলো সং সেজেছেন। এই পোশাকে সকলের চোখ এড়িয়ে ছোটলাটের বাড়ি গেছিলেন তিনি লুকিয়ে। মনে বড়ই অস্বস্তি চলছে। সোজাসুজি ছোটলাটকে বলে বসলেন এইভাবে সং সাজা তার পক্ষে আর সম্ভব না, তাই দেখা করতে হলে তার নিজস্ব পোশাকেই করতে হবে, না হলে এটাই তার শেষ সাক্ষাৎ। হ্যালিডে সাহেব বললেন ভীষণ বিপাকে, কিছুটা লজ্জাতেও। তাই তিনি তাকে আশ্বস্ত করে বললেন পণ্ডিত যে পোশাকেই আসতে চান তিনি সেই পোশাকেই তার সাথে কথা বলবেন। বিদ্যাসাগরের অসৌচ বাবা মারা গেছেন, বিশেষ প্রয়োজনে তাকে ডেকে পাঠিয়েছেন হ্যালিডে সাহেব। তিনি অশৌচের বেশেই গেছেন সাহেবের কাছে। আসলে তৎকালীন ব্রিটিশ সরকার গোটা ভারতবর্ষ শাসন করলেও এই মানুষটির মেরুদণ্ডের কাছে কোথাও একটা নত হয়েছিলেন। পোশাকের মতোই অবিচ্ছেদ্য তার চটি জুতো। কলকাতা শহরে 19 শতকের মিশ্র সংস্কৃতিতে পোশাক আশাক, বর্ণময় ব্যক্তিত্বের উপস্থিতি, এই সব কিছুর মধ্যে বিদ্যাসাগর তার নিজস্বতা এবং গ্রামীণ সত্তা, নিখাত ঔজ্জ্বল্যটি বজায় রেখেছিলেন। বাদুরবাগানের বাড়িতে বিদ্যাসাগরের সঙ্গে যখন শ্রী রামকৃষ্ণের দেখা হলো, তখন রামকৃষ্ণ দেবের পরনে লং ক্লথের জামা, লাল পেড়ে ধুতি, বার্নিশ করা চটি জুতো, জামার বোতাম খোলা, এজন্য দারুণ দুশ্চিন্তা। শ্রীম পরমহংসদেবকে বললেন যার কাছে যাচ্ছেন তার এ বিষয়ে ভাবনা নেই। বিদ্যাসাগরের সেদিন পরনে থান ধুতি, হাত কাটা ফ্লানেলের জামা, গলায় পৈতে, মাথায় চারদিক কামানো, বাঁধানো দাঁত। বিদ্যাসাগর চটি জুতো বিলিতি বার্নিশের মতো করে বুরুশ করতেন, তামাক খেতেন। হুকো 24 ঘন্টা তার হাতে ধরা থাকত, নস্যিও দিতেন। মনের আনন্দে ভাব বিনিময় করলেন দুই মহাপুরুষ। রামকৃষ্ণ তার সাথে এই প্রথম আলাপেই অকপটে বলে ফেলেন, এতদিন খাল বিল নদী দেখেছি, আজ সাগর দেখলাম। যৌবনে সংস্কৃত কলেজের প্রিন্সিপাল হিসেবে সেখানকার এক অংশে যখন তিনি থাকতেন, সেখানে কুস্তির জমি তৈরি ছিল, নিয়মিত কুস্তিও করতেন। বিসিংহ গ্রামের গেলে মাল কোচা মেরে কবাডি খেলা তার দৈনন্দিন কর্মের মধ্যেই পড়ত। এই চটি জুতো পরা নিয়েও নানা বিপত্তি। 1874 সাল জাদুঘর ও এশিয়াটিক সোসাইটি পার্ক স্ট্রিটে একই বাড়িতে ছিল। সুরেন বাড়ুজ্যেকে সঙ্গে নিয়ে হিন্দি ভাষার কবি হরিশ্চন্দ্রকে জাদুঘর দেখাতে গেছেন তিনি। বিদ্যাসাগরের সেই আদি ও অকৃত্রিম পোশাক। দ্বাররক্ষী নির্দেশ দিল বাড়ির বাইরে তাকে চটি জুতো খুলে রেখে ঢুকতে হবে, অথচ
সাহেবী পোশাক পরলে 7 খুন মাপ। সঙ্গীদের নিয়ে ফিরে এলেন বিদ্যাসাগর, চিঠি লিখে প্রতিবাদ জানালেন। এই নিয়ে চিঠি চালাচালিও হলো বিস্তর। কিন্তু তিনি আর কখনো এশিয়াটিক সোসাইটি বা জাদুঘর যাননি। এ বিষয়ে ইংলিশম্যান পত্রিকা লিখেছিল, বিদ্যাসাগরের মতন একজন পণ্ডিতের প্রতি যদি এইরূপ ব্যবহার, তাহলে এশিয়াটিক সোসাইটিতে আর কোনো পণ্ডিত যাইতে চাইবেন না। সাধারণী পত্রিকায় এই ঘটনা লেখা হয় জুতো বিভ্রাট নাম দিয়ে। বহু বিবাহ বিরোধী আইনপত্রে স্বাক্ষর করানোর জন্য বর্ধমান রাজবাড়িতে গেলে সেই একই অভিজ্ঞতা। চটি জুতো বাইরে রেখে ভেতরে যেতে হবে। অবশ্য এরকম নির্দেশ দেওয়ায় সেখানকার দারোয়ানের চাকরিও গেছিল। বিদ্যাসাগর একদিন শিবনাথ শাস্ত্রীকে বলেছিলেন, দেখো, ভারতবর্ষে এমন কোনো লোক নাই যার নাকে এই চটি জুতা পায়ে টক করে লাথি মারিতে না পারি। সুদৃঢ় আত্মবিশ্বাস, নিজের কাজের প্রতি সম্পূর্ণ আস্থা এবং সংশয়হীন বিবেকের অধিকারী না হলে কি এমন কথা বলা যায়? প্রয়োজনে পায়ে চটি হাতে নিয়ে গুন্ডা প্রহার করার কথাও ভেবেছেন অকুতোভয় বিদ্যাসাগর। তার মেট্রোপলিটন কলেজে দুদল ছাত্রের মধ্যে মারামারিতে তিনি চটি হাতে মারকুটে ছাত্রদের তাড়া করায় মস্তান নেতার দলবল নিয়ে কেটে পড়তে বাধ্য হয়েছিল। বিদ্যাসাগরের পোশাকের সঙ্গে তার ব্যক্তিত্ব বাঙালির হৃদয়ে এমন ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে যে নাটক বা ফিল্মেও এই পোশাক ছাড়া বিদ্যাসাগর চরিত্র ভাবা অসম্ভব। ঈশ্বরচন্দ্র তেজস্বী পুরুষ, বাঙালির আইকন। স্বদেশী ভাষা ও সাহিত্যের শ্রীবৃদ্ধির জন্য তিনি ইংরেজদের সঙ্গে বারবার আলাপ আলোচনার মাধ্যমে নানা কাজ আদায় করেছেন। ধুতি, চাদর কিংবা চটি তো উপলক্ষ, এসব কিছুর অন্তরালে ছিল দেশ ও জাতির সম্পর্কে তীব্র গর্ববোধ। রবীন্দ্র সুন্দর ত্রিবেদীর মতে চটি জুতার প্রতি তাহার একটা অত্যন্ত আসক্তি ছিল বলিয়াই যে তিনি চটি জুতা ভিন্ন অন্য জুতা পায়ে পরিতেন না, এমন নহে। আমরা যে স্বদেশের প্রাচীন চটি ত্যাগ করিয়া বুট ধরিয়াছি, ঠিক তাহা দেখিয়া যেন বিদ্যাসাগর চটির প্রতি অনুরাগ বাড়িয়া লইয়াছেন। ব্যক্তিগত জীবনেও নানা টানাপোড়েনের মধ্যে দিয়ে গেছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ক্ষোভের সঞ্চার হয়েছে নানা কারণে, যেমন ক্ষীরপাই নিবাসী মুচিরাম বন্দ্যোপাধ্যায় ও কাশীগঞ্জের বাল্যবিধবা মনমোহিনী দেবীর বিয়েকে কেন্দ্র করে দ্বন্দ্ব সংঘাত ও তার ভাই শম্ভুচন্দ্রের দাদা ঈশ্বরচন্দ্রকে দোষারোপ। এছাড়া ভাই দীনবন্ধুর বিদ্যাসাগরের বিরুদ্ধে সম্পত্তি নিয়ে মামলা, পুত্র নারায়ণচন্দ্রের খারাপ ব্যবহার, স্ত্রী দীনময়ী দেবীকে শিক্ষিত কোলে তোলা নিয়ে মায়ের সঙ্গে মতবিরোধ, পরে সংস্কৃত যন্ত্র ছাপাখানা ও বইয়ের সত্যকে কেন্দ্র করে বন্ধু মদনমোহন তর্কালঙ্কার ও বন্ধু জামাতা যোগেন্দ্রনাথ বিদ্যাভূষণের সঙ্গে মতবিরোধ। এসব নানা কারণে আত্মীয় স্বজন সুশীল সমাজ ত্যাগ করে আত্মাভিমানী বিদ্যাসাগর চলে যান আর্থিকভাবে দুর্বল, জাতিগতভাবে নিম্নবর্গীয় প্রান্তিক মানুষদের কাছে, কর্মাটাড অঞ্চলে। বিদ্যাসাগরের কর্মবহুল জীবনে কর্মাটার পর্বটি খুব গুরুত্বপূর্ণ। এই পর্বে বিদ্যাসাগরকে আমরা নতুনভাবে খুঁজে পাই। অনেকে বলে থাকেন এই পর্বটি তার নিঃসঙ্গ পর্ব, কিন্তু লক্ষণীয় বিষয় এই যে এখানে এসে বিদ্যাসাগর যেন তার প্রকৃত সঙ্গীদের খুঁজে পেলেন। এই অঞ্চলে অধিকাংশ অধিবাসী সাঁওতাল, মধ্যবিত্ত শিক্ষিত শ্রেণীর মানুষের সংখ্যা হাতে গোনা। শিক্ষা, স্বাস্থ্য, জীবিকা সব দিক থেকে তারা বঞ্চিত।
প্রকৃতিও যেন বিরূপ। পাথর ও কাঁকড় মেশানো মাটি চাষবাসের পক্ষে একেবারে অনুপযুক্ত। ফলে এ অঞ্চলের মানুষদের জীবিকার সন্ধানে যেতে হতো দূরবর্তী অঞ্চল। বিদ্যাসাগর এখানে আসার পরেই এই অঞ্চলের আর্থ-সামাজিক ব্যবস্থা নিয়ে ভাবতে শুরু করেন। অল্প সময়ের মধ্যে তিনি এখানকার গরিব প্রান্তিক মানুষদের পরম বন্ধু হয়ে উঠলেন। এখানকার হতদরিদ্র মানুষদের জীবন ও জীবিকার দায়িত্ব তুলে নিলেন নিজের কাঁধে। দান নয়, পথ দেখালেন জীবিকা অর্জনের, পাঠ দিলেন আত্মমর্যাদা বোধের। তাদের নিয়ে শুরু করলেন উদ্যান পালন ও কৃষিকাজ। 1873 সাল। বিদ্যাসাগর সে সময় করমাটারে বসবাস শুরু করেছেন। সে সময় রেল প্রতিষ্ঠা এবং ফ্রান্স ও ইংল্যান্ডের লাগাতার যুদ্ধে রণতীর তৈরির জন্য বিপুল পরিমাণ গাছপালার ধ্বংস হয়েছিল ছোটনাগপুর অঞ্চলের অরণ্যে। ফলে একদিকে প্রাকৃতিক ভারসাম্য যেমন নষ্ট হয়েছিল, তেমনি টান পড়েছিল আদিবাসীদের বনজ খাদ্যের যোগানে। অনুর্বর অঞ্চলে কৃষিকাজ অসম্ভব ছিল প্রায়। তাই বিদ্যাসাগর জোর দিয়েছিলেন উদ্যান পালনে। করমাটারে তার নন্দনকাননে আম, জাম, কাঁঠাল, বেলের পাশাপাশি বেগুন, লাউ, কুমড়ো, পালং, পাট ও প্রচুর ফুলের গাছও লাগিয়েছিলেন। কলকাতা থেকে উন্নত বীজ এনে তা বাগানে রোপণ করতেন। এসব কাজে শ্রমিক হিসেবে নিয়োগ করতেন স্থানীয় মানুষদেরই। পারিশ্রমিক দিতেন যথেষ্ট। প্রাকৃতিক দুর্যোগের কারণে কাজে ব্যাঘাত ঘটলেও পারিশ্রমিকে কোপ পড়ত না। তার লক্ষ্য ছিল তাদের মর্যাদার সাথে স্বনির্ভর করে তোলা। অর্থ ও উৎসাহ পেয়ে শ্রমজীবী মানুষরাও তাকে ভরসা করে কৃষিকাজে মন দিতে শুরু করে। অনুর্বর জমিকে চাষযোগ্য করে তুলতে বিদ্যাসাগর শ্রমিকদের নানা পরামর্শও দিতেন। কলকাতা থেকে ভালো বীজ এনে বিতরণের পাশাপাশি অনুর্বর জমিকে চাষযোগ্য করে তোলার জন্য এক বুক সমান মাটি খুঁড়ে সেই গর্তে বাইরে থেকে ভালো মাটি এনে ভরাট করতেন। তারপরে রোপণ হতো বীজ। শ্রমসাধ্য কাজ হলেও বিদ্যাসাগর হাল ছাড়তেন না। উনি কখনোই হাল ছেড়ে দেওয়ার মানুষ তো ছিলেন না। মনে প্রাণে চাইতেন এই প্রান্তিক গরিব মানুষগুলো নিজের পায়ে দাঁড়াক, সম্মান নিয়ে বাঁচুক। কৃষ্ণচন্দ্র ঘোষাল সঞ্চিতা পত্রিকায় বিদ্যাসাগর ও করমাটার প্রবন্ধে লিখেছেন, বিদ্যাসাগর নিজে গরিব গৃহস্থের সন্তান ছিলেন। গরিবকে কোন কোন প্রচেষ্টার দ্বারা বাঁচাতে হয় তা তিনি জানতেন এবং লোককে সেই বিষয়ে কার্যকরীভাবে হাতে কলমে শিক্ষা দিতেন। তাই ঈশ্বরচন্দ্র হয়ে উঠেছিলেন তাদের কাছে প্রকৃত ঈশ্বর। 1869 সালে জুনে বিদ্যাসাগর আত্মীয়দের কাছে আঘাত পেয়ে বীরসিংহ চিরকালের জন্য ত্যাগ করেন। বিদ্যাসাগরের ভাই শম্ভুচন্দ্র বিদ্যারত্ন তার বিদ্যাসাগর জীবনচরিত ও ভ্রমনিরাস গ্রন্থে লিখেছেন, তার দাদা তাদের উদ্দেশ্যে বলেছিলেন, তোমরা আমাকে দেশ ত্যাগী করাইলে। বিদ্যাসাগর দেশ ছেড়েছিলেন ঠিকই, কিন্তু পেয়েছিলেন প্রকৃত স্বজন। জন্ম হয়েছিল নতুন ঈশ্বরের। তিনি বিদ্যাসাগর নন, মাটি মাখা ঈশ্বর।